This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। আজ বড়দিন, কদিন পরেই বর্ষবরণের উৎসব, আর তার মধ্যেই নাকি জঙ্গি হামলার ছক রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দারা সতর্ক করেছে এবং বলেছে এমনটাই। তার মধ্যেই শুভেন্দু অধিকারী নাকি এই জঙ্গিদের নিশানায় রয়েছে। আইইডি বিস্ফোরণের মাধ্যমে তার প্রাণহানি হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন অর্জুন সিংও। আর এর মধ্যেই রাজনৈতিক তরজা আরও বাড়িয়ে শওকত মোল্লা তিনি কি বলছেন? তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর মৃত্যু হবে অপঘাতে, ঠিক ওই মির্জাফরের মতো। লাইটারের আড়ালে মারণ গ্রেনেড, যে রহস্য ভেদ করেছিল সমরেশ মজুমদারের গোয়েন্দা চরিত্র অর্জুন। আর এই শীতে রাজ্য রাজনীতিতে রহস্য রোমাঞ্চের পারদ চড়ালেন বাস্তবের অর্জুন। রাশিয়ান রাসায়নিকের পরে এবার বিজেপি নেতার মুখে আইইডি তত্ত্ব, বাংলায় বিরোধী দলনেতার উপর হামলার আশঙ্কা। স্টেট এজেন্সি যেটা করে, ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে। কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে, কেমিক্যাল স্প্রে থাকে তো দুনিয়ার নানা রকম, যেটা আগেও আমি বলেছিলাম। এখন দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু উনার কাছে পৌঁছে গিয়ে উনার উপরে অ্যাটাক করতে পারে। ঘরে ঘরে ফেলুদা, ঘরে ঘরে ফেলুদা, ঘরে ঘরে বোম কেস, ঘরে ঘরে বোম কেস, ঘরে ঘরে কিরিটি। এই মন্তব্যকে সিফ কমিক রিলিফ ভাববেন না। বাংলাদেশে অস্থিরতার আবহে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিতে জনমত গড়ে তুলতে সক্রিয় শুভেন্দু অধিকারী। সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী তাকেই টার্গেট করেছে বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠন হরকাত উল জিহাদ আল ইসলাম এবং হিজবুত তাহরির। অপারেশনের দায়িত্বে 3 জঙ্গি। ডেডলাইন বৃহস্পতিবার। সূত্রে খবর, কেন্দ্রীয় এজেন্সির দেওয়া রিপোর্টে এমনই আশঙ্কা প্রকাশ করে সতর্ক করা হয়েছে রাজ্য প্রশাসনকে। এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দিয়ে। বিরোধী দলনেতা এই বিষয়ে আর বিশেষ কিছু না বললেও এক ধাপ এগিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সুকৌশলে নিশানা করেছেন রাজ্য সরকারকে। 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্য সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। কারোর ওপরে হামলা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কারোর ওপরে। এখন শুভেন্দু অধিকারীর উপরে হামলা হবে কি হবে না, আমার ওপরে হবে কি হবে না, বা অন্য কারোর ওপরে হবে কি হবে না, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা যারা খবর দিয়ে তারা জানবে। এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। অস্থির বাংলাদেশের জেল থেকে জঙ্গিরা মুক্ত, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে ইউনিট সরকার, ক্যানিংয়ে ধরা পড়ছে পাকিস্তানে প্রশিক্ষিত কাশ্মীরের জঙ্গি, সন্ত্রাসবাদীদের নেটওয়ার্কে খোঁজ চালাচ্ছে তদন্তকারী এজেন্সিগুলি। আর ঠিক এই সময় শুভেন্দু প্রসঙ্গে বিতর্ক বাড়িয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বাংলাতে অনেকগুলো মির্জাপুর এসেছিল, প্রায় 19 জন মির্জাপুর, একজন যুক্ত হলো, তার মধ্যে এবারে শুভেন্দু অধিকারীটা যুক্ত হয়ে গেল। সেই মির্জাপুরগুলো কেউ সাপে কেটে মরেছে, কেউ অনাহারে মরেছে। আমি মনে করি বাংলার মির্জাপুর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না। একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে। আমার মনে হয় তদন্ত হওয়া উচিত যে জঙ্গিদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে তারা হামলা করতে পারে, তার সাথে শওকত মোল্লার কোনো যোগাযোগ আছে কিনা। যদিও বিরোধী দলনেতাকে নিয়ে শওকত মোল্লা যে মন্তব্য করেছেন তা সমর্থন করছে না তারই দল। আমি স্ট্রংলি ডিফার করছি। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিশ্চিতভাবে আমরা সমালোচনা করব, কিন্তু কখনোই শুভেন্দুবাবুর অপঘাতে মৃত্যু কামনা করব না। কিন্তু তার নিরাপত্তাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী কোনো
প্রচারও আমরা অ্যালাউ করব না। একটা জাতিকে তিনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তো তাদের মধ্যে কেউ রিস্ক নিয়ে যদি ওনাকে টার্গেট করে সেটা বাঞ্ছনীয় না, সেটা আমার ক্ষেত্রেও না, ওনার ক্ষেত্রে না। এমনিতে উনি Z+ সিকিউরিটি বিলং করেন, ওনার সিকিউরিটির পরিবেষ্টিত আরও বেশি করে পাওয়ার জন্য সব করছে। ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী সন্ত্রাসে বলি হয়েছেন। সাম্প্রতিক অতীতে জম্মু কাশ্মীরে একাধিক বিজেপি নেতাকে নিশানা করেছে জঙ্গিরা। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এপার বাংলায় শুভেন্দু অধিকারীকে টার্গেট করার আশঙ্কা তাই অমূলক বলে উড়িয়ে দেওয়া উচিত নয়, মত বিশেষজ্ঞদের। TV9 বাংলা। নিশ্চিন্তে আর থাকা যাচ্ছে না। ভালো মানুষের মুখোশ পরে আমার আপনার ভিড়ে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। কোথায় লুকিয়ে রয়েছে তারা, কি তাদের উদ্দেশ্য, তার একটা আঁচ পেয়েছেন গোয়েন্দারা। পশ্চিমবঙ্গকে ব্যবহার করে গোটা ভারতে নাশকতার ছক যারা কষেছিল, যারা আপনার আমার ভিড়ে মিশে আছে, তাদের মধ্যেই একজন মুর্শিদাবাদে এসেছে বারবার। বলুন তো এরপর নিশ্চিন্তে কি আর থাকা যায়? আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। ওসামা বিন লাদেন নেই, কিন্তু লাদেনের আল কায়দা আছে। সেই আল কায়দার এই উপমহাদেশীয় সংস্করণের নাম জানেন? আনসারুল্লাহ বাংলা টিম। নামটা এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ এই আনসারুল্লাহ বাংলা টিম বা সংক্ষেপে এবিটির চুনোপুটিরা জালে পড়ছে বারবার। গত সপ্তাহে অসম আর বাংলা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয় 8 আনসারুল্লাহ জঙ্গি, যাদের মধ্যে 5 জন গ্রেপ্তার হয় অসমে, 2 জন পশ্চিমবঙ্গে আর 1 জন ধরা পড়ে কেরলে। এই 8 জঙ্গির মধ্যে 2 জন মিনারুল শেখ আর আব্বাস আলী ধরা পড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে, আর কেরল থেকে ধৃত সাদ রাদি 1 দশক ধরে ছিল এই বাংলায়। মুর্শিদাবাদের হরিহরপাড়া নওদার ভোটার তালিকায় নাম তুলেছিল সাদ। সেই সাদকে জেরা করেই জানা গেছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি এবং রহমানির ডানহাত ফারহান ইশরাকের নির্দেশে আরও কিছু জঙ্গি এদেশে এই মুহূর্তে সক্রিয়। অন্তত 4 জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে দক্ষিণ ভারতে। আনসারুল্লাহ বাংলা টিমের নাশকতার জন্য তৈরি করা অসম এবং বাংলা মডিউলের 10 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপরও বিপদের আশঙ্কা কিন্তু কাটেনি। গোয়েন্দারা জানতে পেরেছেন এই সাদ রাদিকে জেরা করে যে এখনও এই ভারতবর্ষের বুকে আনসারুল্লাহ বাংলা টিমের বাংলাদেশের প্রশিক্ষিত অন্তত 4 জন তারা ভারতে রয়েছে এবং তাদের উদ্দেশ্য একইভাবে নাশকতা ঘটানো। পরিযায়ী শ্রমিকের ছদ্মবেশে দক্ষিণ ভারতে সেঁধিয়ে থাকা জঙ্গিরা কি কোনো নির্দেশের অপেক্ষায় রয়েছে? কি পরিকল্পনা রয়েছে তাদের? গোয়েন্দারা বলছেন সন্দেহভাজন 4 জঙ্গির অন্যতম আব্দুল্লাহ একাধিকবার এ রাজ্যে এসেছে। ইতিমধ্যে ধৃত 2 জঙ্গি সাদ ও মিনারুলের সঙ্গে বারবার দেখা করেছে আব্দুল্লাহ। এমনকি তাদের সঙ্গে নিয়ে বীরভূমের পাথর খাদানেও গিয়েছিল অথরা ওই জঙ্গি। কি করতে পাথর খাদানে গিয়েছিল আব্দুল্লাহ? সাদ ও মিনারুলের সঙ্গে কি বিস্ফোরক কেনার ছকে ছিল সে? সাদ রাদিকে জেরা করে জানা গেছে যখন তাদের মডিউলের হ্যান্ডলার ফারহান ইশরাক মুর্শিদাবাদে এসেছিল, সেই সময় এই 4 জনের মধ্যে একজন আব্দুল্লাহ সে আসে এবং বৈঠক করে ফারহান ইশরাকের সঙ্গে। এমনকি পাথর খাদান থেকে যখন বিস্ফোরক সংগ্রহ করবার জন্য গিয়েছিল মিনারুল শেখকে সঙ্গে নিয়ে সাদ রাদি, সেই সময়ও আব্দুল্লাহ এসেছিল। তদন্ত করছে অসম পুলিশ, তদন্ত করছে এ রাজ্যের পুলিশ, কিন্তু তারপরেও নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। কেন? কারণ জঙ্গিরা অনুপ্রবেশ করেছে হয় অসম নয়তো বাংলা সীমান্ত দিয়ে। তারপর এ রাজ্যে তারা নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছে, তৈরি করে নিয়েছে পরিচয়পত্র। যারা ধরা পড়েছে, যাদের খোঁজ চলছে, তাদের বাইরে এই মুহূর্তে এ রাজ্যে আর যে কোনো জঙ্গি লুকিয়ে নেই, তার কোনো গ্যারান্টি আছে কি? পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারত বিরোধী কার্যকলাপ যারা করতে চায় তারা বাংলাদেশ থেকে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তারা এই কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ইনডাইরেক্টলি প্রোটেকশন দিচ্ছে। স্থানীয় প্রশাসনের তো কিছু ত্রুটি গাফিলতি রয়েছে। ব্লক লেভেলে, পঞ্চায়েত লেভেলে, যেখান থেকে পঞ্চায়েতের সদস্যরা তাকে একটা সার্টিফিকেট দিচ্ছে, ক্যারেক্টার সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ইস্যু করার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার।
হুমায়ুন কবির যে জেলার বিধায়ক, সেই মুর্শিদাবাদকে কেন্দ্র করেই বারবার ভারত বিরোধী জঙ্গিদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। তাই কি স্থানীয় প্রশাসনকে কাঠগড়ায় তুলে দিলেন হুমায়ুন? তৃণমূল বিধায়ক তো তাহলে রাজ্য সরকারকেই দোষারোপ করে দিলেন। আজকে অরুণাচল প্রদেশ থেকে, পাকিস্তান থেকে, কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখনও বিএসএফের সার্বিক ব্যর্থতায় ভারতবর্ষে যে অবাধে জঙ্গিরা প্রবেশ করছে, সেই বিষয়ে মাননীয় কেন্দ্রের প্রতিমন্ত্রী কি বলবেন সেটা সবার আগে জানতে চাই। এসবের মধ্যেই 2 জঙ্গিকে ধরেছে অসম পুলিশের এসটিএফ। যেভাবে টপাটপ জঙ্গি ধরা পড়ছে তাতে প্রশ্ন উঠছে, এতদিন এরা লুকিয়ে ছিল কি করে, কাদের মদতে? রাজনীতি কি একেবারেই হাত ধুয়ে ফেলতে পারে? সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। রাজ্যে যত জঙ্গি ধরা পড়ছে, রাজনীতির পারদ ততই চড়ছে। বিজেপি তারা দোষ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে, আর তৃণমূল কংগ্রেস তারা দোষ দিচ্ছে কেন্দ্রীয় সরকারের দিকে। আচ্ছা, এই দোষারোপের পালার মধ্যে জঙ্গি দমনের আসল কাজটা ঠিক মতন হচ্ছে তো? জালে জঙ্গি এ যেন রাজ্যের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলায় এত জঙ্গি কেন? রাজ্যটা কি জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠল? কেন্দ্রের শাসক দল আর রাজ্যের শাসক দল একে অন্যের দিকে আঙুল তুলছে। তৃণমূলকে নিশানা বিজেপির। ভোটের স্বার্থেই নাকি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে তৃণমূল। অভিযোগ অগ্নিমিত্রা সর্বরীর। তো এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি। 2600 যাতে এই টেররিস্টরা, রোহিঙ্গারা ভোট দেয়, সেই কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। জঙ্গিদের পিসির বাড়ি পশ্চিমবঙ্গ, যার জন্যই তো আমরা আগে যেমন ছোটবেলাতে বুড়িমার চকলেট বোম দেখেছি, শুনেছি কালী পুজোয় ফাটতো, আর আমরা গত 11-12 বছর ধরে আমরা দেখেছি ভোট এলেই পিসিমার চকলেট বোম ফাটে। ঠিক একই অভিযোগ মঙ্গলবার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু দাবি করেছিলেন সুন্দরবন থেকে বাসন্তী হাইওয়ে আর কামালগাজী বাইপাস হয়ে কলকাতায় জঙ্গিরা ঢুকে পড়ছে। দুটি রাস্তাই ক্যানিং এর উপর দিয়ে গেছে। মঙ্গলবার শুভেন্দুকে নিশানা করেছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বুধবার শওকতকে তীর সুকান্ত। আমার মনে হয় তদন্ত হওয়া উচিত যে জঙ্গিদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে তারা হামলা করতে পারে, তার সাথে শওকত মোল্লার কোনো যোগাযোগ আছে কিনা। কারণ আমার কাছে বিভিন্ন সূত্র মারফত খবর আসে যে শওকত মোল্লার সাথে বাংলাদেশের লোকেদের নিয়মিত যোগাযোগ আছে। তাহলে জঙ্গিদের সঙ্গে কি এদের সম্পূর্ণ একটা বড় যোগাযোগ আছে? না হলে এই খবরগুলো পেল কি করে? ভারতবর্ষের যারা ইন্টেলিজেন্স তারা বলতে পারছে না, ভারতবর্ষের যারা গোয়েন্দা সংস্থা তারা বলতে পারছে না, অথচ এখানে দেখা যাচ্ছে শুভেন্দু আর সুকান্ত তারা এই ধরনের মন্তব্য করছে। শওকত সুকান্তকে পাল্টা দিয়েছেন, আবার কেন্দ্রকেও নিশানা করেছেন। যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে, তার দায়ভার কার? তার দায়ভার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? সবই রাজনৈতিক আকচাকচি, কটাক্ষ সিপিএম এর। পশ্চিমবাংলার মানুষ হিসেবে শঙ্কিত, অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। যারা ক্ষমতায় আছেন, যে রাজনৈতিক দলগুলি, তারা ওপর আকচা আকচি বন্ধ করে এই ধরনের মিলিটেন্সির সমূলে গিয়ে গোড়া ধরে উৎপাটন করবেন, এই আশা রাখব। গোড়া ধরে মারোটান হবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি নিয়ে তরজার মধ্যেই পাসপোর্ট তদন্তে নয়া তথ্য সামনে আসছে। রাজ্য সরকার আদালতে দাবি করছে যে এই পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে মানব পাচার চক্র। কি ভয়ঙ্কর তথ্য বলুন তো। আজই দত্তপুকুর থেকে এই পাসপোর্ট পাচার চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে।
এবং পুলিশ এই মুহূর্তে অনুমান করছে যে এই গোটা রাজ্যের মোট 8 জেলায় পাসপোর্ট চক্রের জাল বিস্তার হয়েছে এবং এই পাসপোর্ট চক্রের আরও শিকড়ের গভীরে যাওয়ার জন্য বিএসএফও কোমর বেঁধে নেমেছে। পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তার আরও এক। উত্তর 24 পরগনা থেকে এক পুরনো পাপীকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ধরা পড়ল মোট 6 জন। নামে মুক্তার, কিন্তু কাজে কর্মে চূড়ান্ত 2 নম্বরী। জাল পাসপোর্ট বানানোর অন্যতম চক্রী। বুধবার সকালে দত্তপুকুরের জাগুলিয়া থেকে সেই মুক্তার আলমকে গ্রেপ্তার করল পুলিশ। মুক্তার জালিয়াতি চক্রের আর এক পান্ডা সমরেশ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে খবর। মুক্তারের বাড়ি থেকে উদ্ধার বেশ কিছু এটিএম এবং প্যান কার্ড। প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, কিছু পাসপোর্ট আছে বিভিন্ন লোকের, সেগুলো উনি রেখেছিল এবং কিছু লোককে বানিয়ে দেওয়ার জন্য পাসপোর্টের জন্য উনি ইউজ করে বলে রেখেছিল। আমরা তাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। যে বাংলাদেশি ভিকটিম যারা ইমিগ্রেন্টস আছে তাদেরকে নিয়ে এসে পাসপোর্ট বানিয়ে দিয়ে বিদেশে ওদেরকে পাঠানো হতো। আমরা বলেছি কোর্টের কাছে সবার সাথেই সবার লিঙ্ক আছে, সবাই মিলে একসাথে মিলে এই অফেন্সটা করেছে। আরও লোক আছে। পরিবারের অবশ্য দাবি আমদানি রপ্তানির ব্যবসা করত মুক্তার। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো, সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো, সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়েছিল। আপনাদের এবং স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এই হয়তো এমনভাবে ব্যবসাটা করতেন, এখানে শুধু থাকতেন কিন্তু ব্যবসাটা অন্যত্র হতো। ফলত এই ছোট জাগুলিয়া বাজারের যে সমস্ত মানুষজন, তুমি বুঝতে পারছো এই রাস্তা জুড়ে সাধারণ মানুষজন আজকে সকালবেলা রীতিমতো শকড হচ্ছে যে এই এলাকায় জাল পাসপোর্টে কেউ জড়িত থাকতে পারে। উনি আমাদের এখানে ভালো ছেলে বলেই পরিচিত। বেশ ওনার ভালো ছেলে তো জাল পাসপোর্টের সঙ্গে সমরেশের সঙ্গে জড়িত, এটা জানা যাচ্ছে। ওই সমরেশ, তাই তো? এটা আমাদের জানা নেই। আপনারা কখনো বুঝতে পারেন? না, আমরা বুঝতে পারি। এখানে কোনো মানুষের আনাগোনা ছিল? না 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 না, এটা দেখিনি আমরা। যেটা জানা যাচ্ছে 2021 সালে জাল নথি তৈরির অভিযোগে মুক্তারকে গ্রেপ্তার করেছিল চুঁচুড়া পুলিশ। কয়েক মাস জেলও খেটেছে মুক্তার। জামিনে মুক্তি পাওয়ার পর ফের পুরনো কারবারে নেমে পড়ে সে। তদন্ত হচ্ছে, তদন্ত হবে, যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। আপনারা তো এই একই এলাকায় বাড়ি, এই একই গ্রাম পঞ্চায়েতের মধ্যে, তো স্বাভাবিকভাবে এটা মানে এরকম চালাতো এতদিন ধরে। এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল। না, আমি বলছি তো, আমি জানি না এটা ঘটনাটা, আমরা খোঁজ খবর নিচ্ছি। পাসপোর্ট জালিয়াতির জাল গোটাতে এখন মরিয়া কলকাতা পুলিশ। 24 পরগনা, হাওড়া, হুগলির পোস্ট অফিসে নজর গোয়েন্দাদের। তাদের কাছে খবর সমরেশের জাল পাসপোর্ট তৈরির যে নেটওয়ার্ক ছিল তাতে বেশ কিছু পোস্ট অফিসের অস্থায়ী কর্মী জড়িত। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই ইতিমধ্যেই আমতা পোস্ট অফিসের একজন অস্থায়ী কর্মী, তাকে লালবাজারে ডেকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই আমতা পোস্ট অফিসের অস্থায়ী কর্মী এই আমতা পোস্ট অফিসে যে সমস্ত পাসপোর্ট আসতো সেগুলো সরাসরি এই সমরেশ বিশ্বাস এমনকি তার যারা এজেন্টরা রয়েছেন তাদের হাতে পৌঁছে দিতেন। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। মঙ্গলবার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর ডিজি। সূত্রের খবর, বিএসএফ এর কর্তারা অভ্যন্তরীণ বৈঠকে জানিয়েছেন জাল পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য মিলছে না রাজ্যের তরফে। চক্রকে নির্মূল করতে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর নয়। এরপরই কাস্টমস এবং অভিবাসনকে সঙ্গে নিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্র ভাঙার নির্দেশ দেন বিএসএফ এর ডিজি। সীমান্ত লাগোয়া অঞ্চল না সীমান্ত থেকে অনেক ভিতরে জাল পাসপোর্টের শিকড় মূলত কোন জায়গায় সেটা খুঁজে বের করাই এখন বিএসএফ এর সামনে বড় চ্যালেঞ্জ। দীপঙ্কর, সুপ্রিয়, সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। ক্রিসমাস মানেই বছর শেষের কাউন্টডাউন, তাই তো? কিন্তু এই বছরটা শুরু হয়েছিল কিভাবে? শুরু হয়েছিল সেই সন্দেশখালীর শেখ শাহজাহানকে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে। পুলিশ ইডি লাগাতার খুঁজছিল তাকে। বছর শেষ হতে হতেও পুলিশ শান্তিতে বসতে পারছে কোথায় বলুন তো? কারণ চিলেপাতা টু দীঘা, তাকে তো হন্যে হয়ে খুঁজতে হচ্ছে। এবার তারা খুঁজছে যাকে, সে হলো এক তৃণমূল কাউন্সিলর। সে কী করেছে? সে একজন প্রমোটারকে পিটিয়েছে, তারপরেই ভ্যানিশ। আর তাকেই হন্যে হয়ে খুঁজছে। 11 দিন কেটে গেলেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন দেখুন, ওই যে সন্দেশখালীর শেখ শাহজাহানের কথা বললাম, সেও ছিল তৃণমূল,
আর এখানে যে কাউন্সিলর, যে প্রমোটার পিটিয়েছে, সেও তৃণমূল। এখন কথা হচ্ছে যে এই এত তৃণমূলের ভিড়ে পুলিশকে কি সত্যি মানে অনেকটাই বেগ পেতে হচ্ছে? বছরের শুরু আর বছরের শেষ, সন্দেশখালীর শেখ শাহজাহান আর বিধাননগরের সমরেশ চক্রবর্তী। মিল কোথায়? শেখ শাহজাহান তৃণমূলের দাপুটে নেতা। দাপট এতটাই যে বাঘে গরুতে জল খেত একটা সময়। বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের দাপটের জেরে মার খান প্রমোটার। তৃণমূল নেতার দাপটে ইনিংস ছাড়াও দুজনের মিল রয়েছে আরও একটা। জানুয়ারির 5 তারিখ শাহজাহানের ডেরায় গিয়ে মার খেয়েছিল ইডি। বছরের শুরুর সেই কাণ্ডের পর বছরের শেষে গত 14ই ডিসেম্বর কাউন্সিলরের হাতে স্থানীয় প্রমোটার মার খেয়েছেন বলে অভিযোগ। দুজনেই তৃণমূলের নেতা, দুজনেই পদাধিকারী। শাহজাহান ছিলেন সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি, আর সমরেশ বিধাননগর 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তৃণমূলের নেতা শাহজাহানকে 55 দিন ধরে গরু খোঁজাখুঁজি ছিল ইডি আর পুলিশ। শেষমেশ অবশ্য পুলিশই বসিরহাটের মিনাখা থেকে পাকড়াও করেছিল শাহজাহানকে। গত 11 দিন ধরে শাসক কাউন্সিলরকেও খুঁজে পাচ্ছে না পুলিশ। শাহজাহানের ক্ষেত্রেও পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছিল, আর তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে না পাওয়ার পিছনেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে বিরোধীরা। অসম পুলিশের সঙ্গে জয়েন্ট অপারেশনে একের পর এক জঙ্গি সন্দেহভাজনকে গ্রেপ্তার করছে এসটিএফ। পুলিশ জঙ্গি পাকড়াওয়ে দক্ষ, আর একজন কাউন্সিলরকে ধরতে পারে না। সমরেশ কাণ্ডে প্রশ্ন উঠছে বারবার। এখানেও শেখ শাহজাহানের সঙ্গে মিল দেখছেন কেউ কেউ। শেখ শাহজাহান কোথায়? বছর শুরুর 55 দিন ধরে কখনো বাংলাদেশ, কখনো ভিন রাজ্যে লুকিয়ে থাকার জল্পনা ছড়িয়েছিল। অখিলগিরির মতো কারামঞ্চেও বলে বসেছিলেন চিকিৎসার জন্য ভিন রাজ্যে রয়েছেন শাহজাহান। কাউন্সিলর সমরেশকে নিয়ে জল্পনা বেড়েই চলেছে। পুলিশ চিলাপাতা চষে বেরিয়েছে, ঘুরে ফেলেছে দীঘা। কাউন্সিলর 11 দিন ধরে বেপাত্তা। শেখ শাহজাহানের নিখোঁজ পর্বে শাসক শিবির বলেছিল আইনি জটিলতায় আটকে রয়েছে পুলিশ। হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? যদি কেউ কোনো অন্যায় করে থাকে তাকে ধরাটা পুলিশের কাছে খুব কঠিন বিষয় নয়। এখন আমরা শুনেছি একটা আইনি কোনো জট আছে, সেই আইনি জটটা ক্লিয়ার হয়ে গেলে আমরা আশা করি সবাই দেখতে পাবেন কি হয়। এর সপ্তাহ খানেকের মধ্যেই গ্রেপ্তার হয় শাহজাহান। গ্রেপ্তার করে পুলিশই। সমরেশ চক্রবর্তীর ক্ষেত্রেও কি কোনো আইনি জটিলতা রয়েছে? কেন ধরা যাচ্ছে না তাকে? টাকাও গেল, রক্তও গেল, এবার আমার জীবনটাও মনে হচ্ছে যাবে। ন্যায় বিচারালয়ের দিকে তাকিয়ে আছি, আর মাননীয় মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে আছি। সিংহের মুখে রক্ত লাগালে সিংহ তো কামড়ে খাবেই। বিয়ের প্রথম রাত্রিরেই বেড়াল মারতে হয়, তো সেরকম মানে উনি প্রথম দিনই যদি রুখে দাঁড়াতেন আজকে এই সম্মুখীন হয়তো ওনাকে হতে হতো না। যে কাউন্সিলর পুলিশের সঙ্গে থানায় বসে ভাগবাটোয়ারা করে, সন্ধ্যাবেলা গ্লাস নিয়ে বসে, সে কী করে তাকে তো বসবে? তাকে তো চেনেই না, তাকে তো চিনতেই পারবে না, কারণ তাহলে তাদেরও তো হিস্সা চলে যায়। একজন শাসক কাউন্সিলরকে খুঁজে পাচ্ছে না পুলিশ। পুলিশের ইন্টেলিজেন্স ফেল করছে কি? প্রশ্ন কিন্তু জোরালো হচ্ছে ক্রমশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাউন্সিলর প্রমোটার পিটিয়ে ফুরুত, বাঘিনী ছাগল খেয়ে ফুরুত। আশ্চর্যজনকভাবে এই ভরা উৎসবের মরশুমে বাঘিনী জিনাত যেন সেলিব্রিটি হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরে পুরুলিয়ার পাহাড় ছেড়ে সে নড়েও না, চড়েও না। বনকর্মীরা তার অপেক্ষায় হন্যে হয়ে অপেক্ষা করছেন, কিন্তু জিনাত এখনো ধরা দিচ্ছে না। জঙ্গলের প্রচলিত প্রবাদ, চাইলেই বাঘের দেখা মেলে না, কিন্তু বাঘ সব দেখে। বান্দোয়ানের পাহাড়ে ঘাঁটি গেড়ে বসে থাকা বাঘিনী জিনাত হয়তো দেখছে বনকর্মীরা কিভাবে হন্যে হয়ে তাকে খুঁজছে। দেখছে গ্রামের মানুষ কিভাবে ভয়ে সিটিয়ে আছে। তবে বাঘিনী জিনাত আছে দিব্যি নিজের খেয়ালে। একদিকে ভাড়ারি পাহাড় আর আরেকদিকে রাইকা পাহাড়, আর তার মাঝখানেই রয়েছে এই রাহামদা সবরপাড়া। এই সবরপাড়ায় 5টি পরিবারের বসবাস, আর সেই 5টি পরিবারের মধ্যে এই মুহূর্তে আতঙ্কের অন্যতম নাম জিনাত। ইতিমধ্যেই এই যে সবরপাড়া, সেই সবরপাড়ার চারিদিক কার্যত নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এমনই মোটা মোটা নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে জিনাত কোনোভাবে গ্রামে প্রবেশ করতে না পারে। গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছে। এই পাশেই যে রয়েছে ভাড়ারি পাহাড়, সেই ভাড়ারি পাহাড়ের দিক থেকে যাতে জিনাত কোনোভাবে গ্রামে প্রবেশ করতে না পারে তার সব রকম চেষ্টা করেছে বন দপ্তর। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে একটা দিক, পাহাড়ের দিকটা এই নেট দিয়ে ঘিরে রাখা হলেও
আরেকটা দিক যেটা পাহাড়ের অপর দিক, সেই দিকটা কিন্তু এখনো পর্যন্ত অরক্ষিত রয়েছে। এই নাবিদ পুকুরের পাশেই আজ সকালবেলায় বাঘের পাগমার্ক দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে বাঘ আজ সকালে এই পুকুরে জল খেতে এসেছিল। কোনখানটায় ছিল দেখাও দেখাও হাত দিয়ে। এই যেটা, হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ এইটা এখানে ছিল দুটো, এটা কোনো পাখির ইয়া করে দিয়েছে। এই জঙ্গল নামিয়েছে, এখানে জল খাইয়েছে আর ফের উঠেছে। আতঙ্ক তো আমাদের প্রচুর। আজকে আমাদের সারা আমাদের সেই এখানে পাহা দেওয়া হয়েছে। হ্যাঁ, জঙ্গলে গেলে খেতে পাই আমরা। পাতা তোলা হয়, শুকনো কাঠ আনা হয়, বিক্রি করা হয়, চাল আনা হয়। আমাদের মানে ওই জঙ্গল নিয়ে নির্ভর। জঙ্গল যাব, কাঠটা নিয়ে আসবো, বিক্রি করবো, তারপরে আমাদের ওই রাত্রে হয়তো ভাত হবে। নুন নাই, তেল নাই, হলুদ নাই, মশলা নাই, চাল তাল নাই, কি করে খাবো? তো বালি খাইয়ে থাকবো আমরা? হ্যাঁ, কাঠ তো আনতে হবে কেন? বড়দিনে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় সাদা বাঘ দেখার ভিড়, তখন পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে বনকর্মীদের কপালে চিন্তার ভাঁজ। বান্দোয়ানের রাইকা পাহাড়ের পাশেই ভাড়ারি পাহাড়। ওড়িশার শিমলিপাল জাতীয় উদ্যান থেকে আসা বনকর্মীরা প্রযুক্তির সাহায্য নিয়ে জিনাতকে ধরার চেষ্টা করছেন। টোপ দিয়ে পাতা হয়েছে খাঁচা, কিন্তু সেদিকে ঘেঁষছেই না বাঘিনী। উড়িষ্যার থেকে যে টিম এসছে তারা দিন রাত ট্র্যাকিং এর কাজ করছেন এবং এই ট্র্যাকিং দিয়েই এই বাঘিনীর অবস্থান বুঝতে পারা যায়। ফলত এই মুহূর্তে এখান থেকে ঠিক এই পাহাড়ের ওই পাশে যে 500 মিটার নিচে এখনো পর্যন্ত বাঘিনীর অবস্থান বোঝা যাচ্ছে। এখানে নেটওয়ার্ক বেশি কাজ করে না, সঠিক লোকেশন ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এই কারণে যে এক জায়গায় লোকেশন দেখাচ্ছে আর এক জায়গায় ছাগল খাচ্ছে, এরকম একটা পরিস্থিতি একটা দাঁড়িয়েছে। যখন পাহাড়ের উপরে এখানে নড়ছে না, তার মানে কি উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে? হ্যাঁ, এখানে তো আমাদের পাথরের গুহা বা চাটানি যেগুলো আছে সেটা বাঘের যে বাসের উপযোগী, সেটা তার জন্য এখানে ও বাইরে ঘুরছে, আবার সেই একই জায়গায় ঘুরে ফিরে সেখানে আবার ঘুরে আসে। গুপি বাঘা গেয়েছিল সন্ধে হলে বনবাদারে বাঘে যদি ধরে। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় আর ভাড়ারি পাহাড়ের মাঝে শবর তোলার তোষ্য গরিব মানুষগুলোরও সেই দশা। মহাযন্ত্রণা, দুয়ারে বাঘ, বন্ধ জীবিকা, প্রাণ ভয়ে ঘরেই সেঁধিয়ে রয়েছেন সবাই। বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাইকা পাহাড়ে আগে 3টি খাঁচা বসানো হয়েছিল, কিন্তু আজ বিকেলের পর থেকে খাঁচার সংখ্যা বৃদ্ধি করা হতে থাকে। দফায় দফায় খাঁচা নিয়ে আসা হয় এবং এখনো পর্যন্ত ভাড়ারি পাহাড়ে মোট 5টি খাঁচা বসানো হয়েছে। দফায় দফায় টোপ আনা হয়েছে, টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে ছাগলকে, এবং সেই খাঁচাগুলির ওপর কড়া নজরদারি রাখার জন্য বন দপ্তরের কর্মীরা তারা জঙ্গলে প্রবেশ করেছেন। ভাড়ারি পাহাড়ের বিভিন্ন জায়গায় বন দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়েছে, তারা খাঁচাগুলির ওপর কড়া নজরদারি চালাচ্ছেন। বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে বাঘিনী জিনাতে খাঁচার কাছাকাছি হলেই তাকে ট্রাঙ্কুলাইজ করার জন্য যে বিশেষজ্ঞ দল, সেই বিশেষজ্ঞ দলও কড়া নজরদারি চালাচ্ছেন খাঁচাগুলির ওপরে। কি খবর আছে? চেষ্টা করছি আমরা। খাঁচা পাতা হলো? হ্যাঁ, কটি খাঁচা পাতা হয়েছে? কতগুলো খাঁচা পাতা হয়েছে? এখন 5টা পাতা হয়েছে। আজকের লোকেশন কি পাওয়া যাচ্ছে? লোকেশন এই দুটো পাহাড়ের মাঝখানে আছে। আজকে কি রাত পাহারা চলবে যে গ্রামগুলিতে? হ্যাঁ হ্যাঁ। নতুন করে কি জাল পাতা হচ্ছে? কোনো গ্রামে জাল দেওয়া হচ্ছে? না, আজকে তো কোনো গ্রামে আসেনি, এখানেই জাল। এই এলাকাতেই কি 5টা খাঁচা পাতা হলো বিভিন্ন পয়েন্টে? হ্যাঁ। শীতের জঙ্গলে সন্ধে নেমে আসে ঝুপ করে। এদিনের মতো এলাকা ছাড়ার পালা। তবে বাঘিনীর ডেরা ছেড়ে বেরোনোর আগে আপনাদের মনে করিয়ে দিই 2018 সালের লালগড়ের সেই রয়্যাল বেঙ্গল টাইগারের নির্মম পরিণতির কথা। 2 মাস ধরে বহু চেষ্টা করেও বাঘবন্দি করতে পারেননি বনকর্মীরা। শেষমেশ মেদিনীপুর সদর ব্লকের চাঁদরার বাঘঘোড়ার জঙ্গলে পিটিয়ে বল্লম দিয়ে খুঁচিয়ে বাঘটিকে মেরে ফেলেন গ্রামবাসীরা। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে বাঘিনী জিনাতের ক্ষেত্রে আরও সাবধানী হওয়া প্রয়োজন বলেই মত বিশেষজ্ঞদের। জিম করবেট বলতেন, বাঘের জন্য জনমত গড়ে না উঠলে বাঘ লোপ পাবেই। শ্রেষ্ঠতম প্রাণীর বিলোপে দরিদ্রতর হবে ভারত। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, জিনাতকে যত দ্রুত এই অঞ্চল থেকে ধরে নিয়ে গিয়ে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া যায় ততই মঙ্গল। তাতে ওই অঞ্চলের মানুষও হাঁফ ছেড়ে বাঁচবেন। হীরক মুখোপাধ্যায় ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। বাঘ নিয়ে নাজেহাল সরগরম পুরুলিয়া। খাঁচা তো পাতা হলো, কিন্তু বাগে আনা গেল কই? তবে শুধু ডোরা কাটা নয়, বাংলার বাঘেদের বাগে আনাটাও বেজায় কঠিন। তবে এ বাঘ জঙ্গলের বাঘ নয়,
আমার আপনার পাশে ঘুরে বেড়ানো রাজনীতিক বাঘ। মঙ্গলকোটের এমনই দুই বাঘের ছবি আপনাদের সামনে তুলে ধরব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সে কি বিতর্ক, আর তারই মাঝে তৃণমূলের এক বিধায়ক পুলিশকে শাসাচ্ছেন তো অপর নেতা হাতে চুড়ি পরার নিদান দিচ্ছে। একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো, একটা বাজিল এখনো কুমির এলো না। 2 দশক আগেও ছোটদের খেলা ছিল, নাম ছিল কুমিরডাঙ্গা। ছোটদের খেলাগুলো হারিয়ে গেলেও বড়দের খেলা চলছে। মঙ্গলকোটে তৃণমূলের খেলা থুড়ি, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। এক পক্ষ নাকি আর এক পক্ষের ব্যানার ফ্লেক্স জ্বালিয়ে দিয়েছে, আর তাতেই ক্ষেপে ফায়ার তৃণমূলের নেতারা। একজন মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী, আর একজন তৃণমূলের অঞ্চল সভাপতি মাসুদুর রহমান। মানে এই নপুংসক দরকার নাই, এলে যদি পুলিশ না ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থা নেব। ছবি পুরাচ্ছে, একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। কুমিরডাঙ্গা খেলা হারিয়েছে, কিন্তু পুলিশের অবস্থা এ যেন জলে কুমিরডাঙ্গায় বাঘ। অ্যাকশন নেওয়ার স্যাংশন নেই, তাই কি অগত্যা শাসকের শাসানি হজম? একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো, মঙ্গলকোটের এই ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা, কিন্তু রেগে ফায়ার সেই দাবাং নেতা। তিনি কিন্তু মাথা ঠান্ডা করেই মাথা গরমের সত্যটা স্বীকার করে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের চেয়ে হৃদয়ে আছেন, ওনাদের জন্য জানটুকু দিতে প্রস্তুত। সেই মানুষগুলোর যখন ছবি পোড়ানো হচ্ছে আমাদের মাথা ঠিক থাকে না, তখন আমাদের গরম ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি মাথাটাকে ঠিক রাখতে পারিনি। প্রশাসনকে সুতরাং আমি বলেছিলাম যে আমরা একটা পর্যন্ত সময় দিচ্ছি, এটাকে আপনারা এর কুল কিনারা বের করুন। এখানে সিবিআই 100 দিন পরেও চার্জশিট দিতে পারে না, সেই ধরনের অনেক কেসে এই বাংলায় পুলিশের হস্তক্ষেপে আইন ব্যবস্থার মধ্যে দিয়ে 52-55 দিনের মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পুলিশ প্রশাসনকে এই ধরনের ভাষা ব্যবহার করাটা নিশ্চিত করে সমর্থনযোগ্য নয়। মহিলাদের শক্তি, নারীর পরিচিতি, চুরি মানে দুর্বলতা নয়, জানে সবাই, মানেও সবাই। কিন্তু রাজনীতি সে তো সুযোগ পেলেই গরম তাওয়ায় ফুটতে থাকে, তাই বারবার ফেরে নানা রূপে নানা বেশে। পৃথিবীতে এই মুহূর্তে মহিলারা লিড করছে, তো চুরি পরা কোনো দুর্বলতার সিম্বল হতে পারে না। কিন্তু কিছু মানুষ আছে যারা সেই মানসিকতা নিয়ে এখনও বিশ্বাস করে আছে যে এখনও সেই চুরি পড়লে পরে যদি দুর্বল হয়। ঠিকমতো মহিলা পুলিশ অফিসারের হাতে পড়লে, কি নাম বললেন সেই নেতার, সেই চুরি হাতে একটা থাপ্পড় যদি 17 শিক্ষার একটা থাপ্পড় খায়, অজ্ঞান হয়ে যাবে সে। তার পরিবারের মহিলাদের হাতে চুড়ি পড়তে বা হাতে চুড়ি পড়ে অত্যন্ত কঠিন সব প্রাত্যহিক কাজ করতে দেখেননি, হয়তো খেয়াল করেননি। তার কাছে তাই চুড়ি পরাটা দুর্বলতার লক্ষণ। কিন্তু প্রথমত আদ্যন্ত পুরুষতান্ত্রিক বক্তব্য, এবং সেকেন্ডলি পুলিশ তো রাজ্য সরকারেরই, পুলিশি ব্যর্থতার দায় কার? সন্দেশখালীর বিক্ষোভে চুরি নিয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন কয়েকজন। নবান্ন অভিযানে ছাত্র সমাজের হয়ে পুলিশকে চুরি করার ইঙ্গিত করেছিলেন এক বয়স্ক। সমস্যাটা কোথায়, রাজনীতির নাকি মানসিকতার? ভেবে দেখবে কে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাশ্মীর হিমাচলে বরফ পড়ছে, যা দেখে মন একেবারে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু সমতলেতে একেবারেই ঠান্ডা নেই। বরং যেটা খবর সেটা হচ্ছে এবারে গত 10 বছরে উষ্ণতম বড়দিন। কেন ঠান্ডা পড়ছে না বলুন তো? আবহাওয়ার এই বৈপরীত্যর কারণ কি? এবারে কি জাঁকিয়ে শীত পড়বে না? শীতের উৎসবে শীত ঘুমে শীত, মগ ডালে পারদ। 10 বছরের উষ্ণতম বড়দিন কলকাতায়। ক্রিসমাসের পার্টিতে মন খারাপ কলকাতাবাসীর। ঠান্ডা তো মিস করছি, একদমই ঠান্ডা নেই, একদমই সোয়েটার দরকারই হচ্ছে না। প্রত্যেক বছর যেরকম একটা ঠান্ডা পড়ে, কোট ফোট পরে ক্রিসমাসে একটা ব্যাপার থাকে কি সেজে গুজে আসবো, এবারে ওই ব্যাপারটা নেই। আর একটু শীত পড়লে হয়তো ভাল লাগতো। কেন শীত পড়ছে না? উত্তর পশ্চিমের যে হাওয়া আমাদের এখানে আসার কথা সেইটা ঠিকমতো ঢুকছে না। বাতাসের যে বেগ সেটা দেখবেন 2-3 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার বেশি নেই। দায়ী 2 ভিলেন, জোড়া ভিলেন। একটা বঙ্গোপসাগরের নিম্নচাপ, গত 10 দিন ধরে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে দুর্বল
হচ্ছে করেও হচ্ছে না, সেই নিম্নচাপ ক্রমাগত জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকিয়ে চলেছে পূর্ব উপকূলে, ইনক্লুডিং দক্ষিণবঙ্গ। ফলে কখনো মেঘলা আকাশ, কখনো বৃষ্টি লেগেই রয়েছে, তাপমাত্রা খুব একটা নামতে পারছে না। আরেক ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, এটা আসছে ভূমধ্যসাগর থেকে, ইরান, আফগানিস্তান, পাকিস্তান পেরিয়ে এই পশ্চিমী ঝঞ্ঝা, যে নতুন ঝঞ্ঝাটি ঢুকছে তার প্রভাবে উত্তর ভারত পাহাড়ে যেমন তুষারপাত হবে তেমনই উত্তর ভারতে বৃষ্টি হবে। ফলে উত্তর ভারত থেকে যে উত্তরে হাওয়াটা আসে সেটা খুব একটা জোরদার থাকবে না আগামী কয়েকদিনে। সেই কারণেই 29-30 ডিসেম্বর পর্যন্ত ঠান্ডা খুব একটা পড়ার সম্ভাবনা নেই। এর মধ্যে তাপমাত্রা একটু কমবে আবার বাড়বে, স্বাভাবিকের নিচে নামার আশাই নেই। তো আগামী 2-3 দিনে সামান্য একটু কমবে, 2 থেকে 3 ডিগ্রি মতো রাতের তাপমাত্রাটা সাময়িকভাবে, সেটাও যেহেতু আর একটা পশ্চিমী ঝঞ্ঝা এরপরে প্রভাব থাকবে, ফলে 2-3 দিন সাময়িক 2-3 ডিগ্রি মতো কমার পরে আবার একটু বাড়বে সাময়িকভাবে 2 থেকে 3 ডিগ্রি মতো। তারপরে মানে এই ঝঞ্ঝা কেটে যাওয়ার পর জমিয়ে ঠান্ডা পড়তে পারে, আবহাওয়াবিদরা বলছেন 31শে ডিসেম্বর 1 জানুয়ারি নাগাদ। ইয়ার এন্ডিংয়ে গিয়ে আবার উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে, কিন্তু সেই স্পেলটাও খুব বড় হবে না। তার কারণ নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি, অর্থাৎ ওই 3-4 জানুয়ারি, ওই সময় আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে। যেহেতু দুটো ঝঞ্ঝার মধ্যে খুব একটা ফারাক নেই, তাই ঠান্ডা যদি পড়েও নতুন বছরের শুরুতে, সেটা স্পেলটা ছোট হবে। এখনো অনেকটা সময় বাকি, শীত জাঁকিয়ে নিশ্চয়ই ফিরবে, কিন্তু তার ইনিংস বড় হওয়ার আশা কম। ঠান্ডা আমরা আশা করছি জানুয়ারির গোড়ার দিকে কিছুদিনের জন্য পড়বে, তবে আগে যে পরিমাণ যত বেশি দিন ধরে ঠান্ডা থাকতো সেই ধরনের ঠান্ডা থাকার সম্ভাবনা ক্রমশ কমে যাচ্ছে। উষ্ণায়নের চাপে হারানোর পথে শীত। কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।